মান্নার আটকের কথা, র্যাবের শিকার, ডিবি অফিসে হস্তান্তর, ষড়যন্ত্রকারীদের নির্মূল করার ঘোষণা আওয়ামী লীগের। টানা অবরোধ হরতালে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের বিকল্প ভাবতে শুরু করেছেন তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা। জিম্বাবুয়েকে ৭৩ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ, গেইলের বিশ্ব রেকর্ড। কাল মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আসসালামু আলাইকুম, আমি প্রণব চক্রবর্তী। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাকে ডিবি অফিসে হস্তান্তর করা হয়। এর আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ডিবি পুলিশ আটক করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। এদিকে মান্নাকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তার স্ত্রী মেহের নিগার। অপরদিকে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে নাগরিক ঐক্য। দিলশাদানির সহায়তায় বিস্তারিত রুবিনা ইয়াসমিনের রিপোর্টে। সোমবার গভীর রাতে বনানীর ই ব্লকের ২ নম্বর বাসা ছিলেন মাহমুদুর রহমান মান্না। বাসাটি মান্নার ভাতিজি শাহনামা শারমিনের। ওই বাসা থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তার চাচাকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। যখন ৩টার সময় এসছেন ঢোকার সময়, তখন ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা বলেছিলেন আমরা ডিবি থেকে এসেছি, আর যাওয়ার সময় ওনারা একই কথাই বলেছেন। আর মঙ্গলবার সকালে পরিবারের এই অভিযোগ অস্বীকার করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তাকে গ্রেফতার কিংবা আটক এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্য কোনো ইউনিট তাকে আটক কিংবা গ্রেফতার করেনি। বিষয়টি অনুসন্ধানে অলরেডি আমাদের টিম নেমেছে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকের যারা কাজ করে তারা, অর্থাৎ ডিবি এবং ইউনিফর্ম পুলিশ, তারা তদন্ত ইনকোয়ারি করছে এবং পরিবারের দাবি সেটি খতিয়ে দেখছে। এদিকে গোয়েন্দা পুলিশ অস্বীকার করার পর মঙ্গলবার দুপুরে বনানী থানার সাধারণ ডায়েরি করেন মান্নার বড় ভাই। আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আর আমরা যে জিডিগুলো দায়ের করে দিচ্ছেন সেই জিডি করে আরো শুরু হয়ে যাবে। জিডিটা অ্যাকসেপ্টেড হয়ে গেল, হওয়ার পরে পরবর্তীকালে লিগ্যাল স্টেপ উইল ফলো। এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্য দাবি করেছে মান্নার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। মাহমুদুর রহমান মান্না কথা বলেছিলেন, কিন্তু সেই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করে তার বিরুদ্ধে লাশ চাওয়ার অভিযোগ তোলা হয়েছে। একইভাবে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার সাথে কথা বলার প্রস্তাব নিয়েও পরিস্থিতি ঘোলা করা হচ্ছে। এই কোনো কথোপকথনে। রুবিনা ইয়াসমিন, ২১ টেলিভিশন, ঢাকা। ষড়যন্ত্রের মধ্য দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তাদের সমূলে নির্মূল করাই এখন কাজ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন বিএনপি, জামায়াত ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের একই সূত্রে কথা। মাইনুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতাল অবরোধের প্রতিবাদে এক মানববন্ধনে কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র, নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রশ্রয় দেয়া যায় না, আর এদের কাউকে রেহাই দেওয়াও হবে না। মান্না সাহেবের কেবলমাত্র খোকা সাহেবের সাথে ফোন আলাপ নয়, অপর আরেকজনের সাথে ফোন আলাপ আপনারা শুনেছেন। তিনি কি রকম ষড়যন্ত্র করছেন, কি ইঙ্গিত দিয়েছেন, কি করতে চাচ্ছেন, এই কথোপকথনের মাধ্যমে স্পষ্ট প্রকাশ পেয়েছে। তাই সন্ত্রাস এবং নাশকতাকারীদের নির্মূল করাই একমাত্র আমাদের এখনকার সবচেয়ে বড় কাজ। এদেরকে আর প্রশ্রয় দেয়া যায় না। সে সময় ডক্টর হাসান মাহমুদ বলেন, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নাগরিক সমাজের নামে যারা সংলাপের কথা বলেন তাদের অনেকেই প্রকৃতপক্ষে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, এবং তারা আজকে যে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে, মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, বিএনপি জামাতের নেতৃত্বে এটার সহযোগী হিসাবে কাজ করছে। এদিকে এক পথযাত্রায় শাহজাহান খান বলেন, যে কোনো মূল্যে বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিহত করা হবে। আপনার ক্ষমতায় যাওয়ার জন্য আর কত রক্ত প্রয়োজন?
এই বাংলাদেশে জঙ্গিবাদকে প্রশ্রয় আমরা দেব না। একে প্রতিহত যে কোনো মূল্য আমরা করব। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পেট্রোল বোমা সন্ত্রাস, নৈরাজ্য, মানুষ হত্যা, শিক্ষা ব্যবস্থা ও সম্পদ ধ্বংসের বিরুদ্ধে মতবিনিময় সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা। আর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতাল অবরোধের প্রতিবাদে মিছিল করে মহানগর আওয়ামী লীগ। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। টানা অবরোধ হরতালে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের বিকল্প ভাবতে শুরু করেছেন তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা। এতে বিশ্ববাজারে বাংলাদেশের সুযোগ নষ্ট হওয়ার পাশাপাশি ভাবমূর্তিও ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। রানা প্লাজা ও তাজরিন পরবর্তী পরিস্থিতি কাটিয়ে উঠলেও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভিয়েতনাম, ভারত বা ইন্দোনেশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাংলাদেশের বাজার দখলে নিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মেহেদী হাসানের রিপোর্ট। গেল অর্থবছরে প্রায় 24.5 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। এ অর্থবছরের লক্ষ্যমাত্রা 27 বিলিয়ন ডলার। কিন্তু অর্থবছরের প্রথম 2 মাসে সামান্য প্রবৃদ্ধি হলেও সেপ্টেম্বর ও অক্টোবরে তা নেতিবাচক। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে রপ্তানি আবার ফিরেছিল প্রবৃদ্ধির ধারায়। কিন্তু 6 জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধ হরতাল সব হিসেবেই এলোমেলো করে দেবে বলেই মত এই বিদেশি ক্রেতার। Already we are kind of slowing down because we are unsure of what is going to happen in the next season, how things will play out politically, whether the stability will remain or no. Going forward in the next season, if the same mistakes and the same things happen, definitely there will be a shortage or a downfall. We may have to look at other areas as well. 6 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত 25 কারখানার উপর একটি জরিপ চালিয়েছে বিজিএমইএ। ডিসকাউন্ট ও এয়ার ফ্রেট সহ সব মিলিয়ে এ 25 কারখানার ক্ষতি হয়েছে প্রায় 150 কোটি টাকা। সেই হিসেবে গোটা গার্মেন্টস শিল্পে এই ক্ষতির পরিমাণ কম করে হলেও 6335 কোটি টাকা। আর তার চেয়ে বড় ক্ষতি বিদেশি ক্রেতাদের মুখ ফিরিয়ে নেয়া। আমাদের দুটো জিনিসের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, এটি হচ্ছিল ইমেজ আর একটা হচ্ছিল অপরচুনিটি। এই ইমেজ এবং অপরচুনিটি যদি করতে যদি থাকে এবং সবচেয়ে বড় ইমেজ যদি হয়, যে কথাটা বললেন বাইরে কিন্তু আমাদের বলতে শুরু করেছে তারা, এরকম যদি কন্টিনিউশন থাকতে শুরু করে আমরা কিন্তু অন্য দেশে ব্যবসা প্লেস করতে শুরু করে দেব। সহসাই পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা না দেখায় হতাশ তারা। My company imports garments from Bangladesh for the last almost 15-16 years. I have been working in Bangladesh. Unfortunately, I've never faced a situation like this. There have been political upheavals and all, but I think this one is getting out of hand and it's getting extended. আমরা আজকে হাঙ্গার স্ট্রাইক করেছি, আমরা আজকে মানববন্ধন করেছি, আমরা আজকে স্মারকলিপি দিচ্ছি, এগুলো তো আমাদের কাজ না। আমরা কি বলতে পারি আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিব? আমরা কি বলতে পারি আমরা সকল শ্রমিক নামাই দিব? কি সলিউশন আসবে? আমার মনে হয় আমাদেরকে এই মুহূর্তে আমাদের একটা মেসেজ দরকার সারা বিশ্বে যে আমরা স্টেবল। 2021 সালের মধ্যে তৈরি পোশাক শিল্প 50 বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারলে এখানে কর্মসংস্থান হবে 75 লাখ মানুষের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ দেওয়ার সময় তিনি কথা বলেন। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও একটি যুগোপযোগী ও শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং 2021 সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সাজেদ রমেলের রিপোর্ট। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য ছাড়াও বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের যেসব অফিসার গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেছেন তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বিশ্বে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যেসব সদস্য জাতিসংঘের মিশনের মধ্য দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে তাদের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলবে, দেশে প্রতিষ্ঠিত করবে সুশাসন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি, যাতে দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশ এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য যে জাতীয় জীবনের সুশাসন প্রতিষ্ঠা করা, মানুষের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা এবং আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই যে দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে এবং ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে। অর্থনৈতিক সকল সূচকেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এগিয়ে আছে। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে। শেখ হাসিনা বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তার ঘটিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে যাচ্ছে তার সরকার। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা সুবর্ণ জয়ন্তী পালন করতে চাই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের সকল পরিকল্পনা এবং সকল কার্যক্রম।
আমরা বিশ্বাস করি 2021 লাগবে না, তার পূর্বেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে সক্ষম হব ইনশাআল্লাহ। বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের বাংলাদেশের দূত হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক সাংসদ পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। জব্বারের বয়স বিবেচনায় নিয়ে তাকে সাজা দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। 5টি অভিযোগই প্রমাণ হওয়ায় 4টিতে আমৃত্যু কারাদণ্ড ও 1টি অভিযোগে 20 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাকিব হাসানের সহায়তায় বিস্তারিত থাকছে রিপোর্টে। আব্দুল জব্বার পলাতক থাকলেও রায় উপলক্ষে অন্য দিনের তুলনায় বাড়তি নিরাপত্তা রাখা হয় গোটা ট্রাইব্যুনাল এলাকায়। সকাল 10টার কিছু পরে ট্রাইব্যুনালে আসেন বিচারপতিরা। এর পরপরই রাষ্ট্র ও আসামিপক্ষের উপস্থিতিতে বেলা 11টা 7 মিনিটে রায় পড়া শুরু করেন বিচারপতিরা। 141 পৃষ্ঠার মূল রায় থেকে সংক্ষিপ্ত 4টি চার্জে মৃত্যুদণ্ড যোগ্য হওয়া সত্ত্বেও তাকে শুধু বয়সের বিবেচনায় তাকে যাবজ্জীবন এবং মৃত্যু না হওয়া পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 5টি অভিযোগে ছিল হত্যা, গণহত্যা ও ধর্মান্তর করার মতো ঘটনা। এর মধ্যে সবগুলো প্রমাণ হলেও 4টি অভিযোগে তাকে দেয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড, আর 1টি অভিযোগে দেয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড ও 10 লক্ষ টাকা জরিমানা। অনাদায়ে আরো 2 বছরের কারাদণ্ড। পলাতক এই রাজাকারের অবস্থান এই মুহূর্তে আমেরিকায়, তাই ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। তিনি কি রকম ষড়যন্ত্র করছেন, কি ইঙ্গিত দিয়েছেন, কি করতে চাচ্ছেন, এই কথোপকথনের মাধ্যমে স্পষ্ট প্রকাশ পেয়েছে। তাই সন্ত্রাস এবং নাশকতাকারীদের নির্মূল করাই একমাত্র আমাদের এখনকার সবচেয়ে বড় কাজ। এদেরকে আর প্রশ্রয় দেয়া যায় না। সে সময় ডক্টর হাসান মাহমুদ বলেন, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নাগরিক সমাজের নামে যারা সংলাপের কথা বলেন তাদের অনেকেই প্রকৃতপক্ষে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, এবং তারা আজকে যে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে, মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, বিএনপি জামাতের নেতৃত্বে এটার সহযোগী হিসাবে কাজ করছে। এদিকে এক পথযাত্রায় শাহজাহান খান বলেন, যে কোনো মূল্যে বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিহত করা হবে। আপনার ক্ষমতায় যাওয়ার জন্য আর কত রক্ত প্রয়োজন? এই বাংলাদেশে জঙ্গিবাদকে প্রশ্রয় আমরা দেব না, একে প্রতিহত যে কোনো মূল্যে আমরা করব। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পেট্রোল বোমা সন্ত্রাস, নৈরাজ্য, মানুষ হত্যা, শিক্ষা ব্যবস্থা ও সম্পদ ধ্বংসের বিরুদ্ধে মতবিনিময় সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা। গোয়েন্দা পুলিশ তার চাচাকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। যখন 3টার সময় এসছেন ঢোকার সময়, তখন ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা বলেছিলেন আমরা ডিবি থেকে এসেছি, আর যাওয়ার সময় ওনারা একই কথাই বলেছেন। আর মঙ্গলবার সকালে পরিবারের এই অভিযোগ অস্বীকার করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তাকে গ্রেফতার কিংবা আটক এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্য কোনো ইউনিট তাকে আটক কিংবা গ্রেফতার করেনি। বিষয়টি অনুসন্ধানে অলরেডি আমাদের টিম নেমেছে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকের যারা কাজ করে তারা, অর্থাৎ ডিবি এবং ইউনিফর্ম পুলিশ, তারা তদন্ত ইনকোয়ারি করছে এবং পরিবারের দাবি সেটি খতিয়ে দেখছে। এদিকে গোয়েন্দা পুলিশ অস্বীকার করার পর মঙ্গলবার দুপুরে বনানী থানার সাধারণ ডায়েরি করেন মান্নার বড় ভাই। আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আর তহলদার যে জিডিগুলো দায়ের করেছে এই জিডি করে আরো শুরু হয়ে যাবে। জিডিটা অ্যাকসেপ্টেড হয়ে গেল, হওয়ার পরে পরবর্তীকালে লিগ্যাল স্টেপ উইল ফলো। এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্য দাবি করেছে মান্নার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। মাহমুদুর রহমান মান্না কথা বলেছিলেন, কিন্তু সেই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করে তার বিরুদ্ধে লাশ চাওয়ার অভিযোগ তোলা হয়েছে। একইভাবে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার সাথে কথা বলার প্রস্তাব নিয়েও পরিস্থিতি ঘোলা করা হচ্ছে। এই কোনো কথোপকথনে রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা। ষড়যন্ত্র তো আরব আমিরাত।
আসসালামু আলাইকুম, আমি প্রণব চক্রবর্তী। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাকে ডিবি অফিসে হস্তান্তর করা হয়। এর আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ডিবি পুলিশ আটক করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। এদিকে মান্নাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তার স্ত্রী মেহের নিগার। অপরদিকে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে নাগরিক ঐক্য। দিলশাদানির সহায়তায় বিস্তারিত রুবিনা ইয়াসমিনের রিপোর্টে। সোমবার গভীর রাতে বনানীর ই ব্লকের 2 নম্বর বাসা ছিলেন মাহমুদুর রহমান মান্না। বাসাটি মান্নার ভাতিজি শাহনামা শারমিনের। ওই বাসা থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তার চাচাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। যখন 3টার সময় এসছেন ঢোকার সময়, তখন ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা বলেছিলেন আমরা ডিবি থেকে এসেছি, আর যাওয়ার সময় ওনারা একই কথাই বলেছেন। আর মঙ্গলবার সকালে নাগরিক ঐক্য। দিলশাদানির সহায়তায় বিস্তারিত রুবিনা ইয়াসমিনের রিপোর্টে। সোমবার গভীর রাতে বনানীর ই ব্লকের 2 নম্বর বাসা ছিলেন মাহমুদুর রহমান মান্না। বাসাটি মান্নার ভাতিজি শাহনামা শারমিনের। ওই বাসা থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তার চাচাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। যখন 3টার সময় এসছেন ঢোকার সময়, তখন ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা বলেছিলেন আমরা ডিবি থেকে এসেছি, আর যাওয়ার সময় ওনারা একই কথাই বলেছেন। আর মঙ্গলবার সকালে পরিবারের এই অভিযোগ অস্বীকার করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তাকে গ্রেফতার কিংবা আটক এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্য কোনো ইউনিট তাকে আটক কিংবা গ্রেফতার করেনি। বিষয়টি অনুসন্ধানে অলরেডি আমাদের টিম নেমেছে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকে যারা কাজ করে তারা, অর্থাৎ ডিবি এবং ইউনিফর্ম পুলিশ, তারা তদন্ত ইনকোয়ারি করছে এবং পরিবারের দাবি সেটি খতিয়ে দেখছে। এদিকে গোয়েন্দা পুলিশ অস্বীকার করার পর মঙ্গলবার দুপুরে বনানী থানার সাধারণ ডায়েরি করেন মান্নার বড় ভাই। আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আর মহল্লা গিয়ে জিডিগুলো দায়ের করেছে এই জিডি করে আরো শুরু হয়ে যাবে। জিডিটা অ্যাকসেপ্টেড হয়ে গেল, হওয়ার পরে পরবর্তীকালে লিগ্যাল স্টেপ উইল ফলো। এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্য দাবি করেছে মান্নার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। মাহমুদুর রহমান মান্না কথা বলেছিলেন, কিন্তু সেই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করে তার বিরুদ্ধে